আমরা দেখেছি ছাত্র সমাজের দুর্বার আন্দোলনে সম্প্রতি বাংলাদেশে ঘটে গেছে বিপ্লবের জোয়ার আর এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান। রাজপথে শিক্ষার্থীদের প্রতিবাদ মুখর মিছিল সমাবেশে সংহতি প্রকাশ করেছে অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। আজ আমার সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুজন সম্মানিত শিক্ষক রয়েছেন, যারা রাজপথে থেকে দাবি না আদায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সাথে ছিলেন, পাশে ছিলেন। আমরা তাদের কাছ থেকে সেই সময়ের অভিজ্ঞতার কথা শুনবো এবং অনুভূতির কথা শুনবো। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। শুরুতেই স্যার, আপনার কাছে আমি যেটি জানতে চাই যে ছাত্র সমাজের একটা বড় বিপ্লব ঘটিয়ে দিল বাংলাদেশে এবং বিশাল বড় একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিল বাংলাদেশে, অভূতপূর্ব, যেটা এর আগে হয়নি। সর্বস্তরের মানুষের যেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমরা দেখেছি যে প্রথম দিকে এটি আসলে শিক্ষার্থীদের একটি শুধুমাত্র কোটা আন্দোলন, কিন্তু সেই কোটা আন্দোলনটাই পরে একটা জাতীয় আন্দোলনে রূপান্তরিত হলো, সেটা আমরা দেখেছি। সেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরা এসছে, শিক্ষকরা এসছে, পরে সর্বস্তরের মানুষ সম্পৃক্ত হয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি কখন থেকে নিজেকে সম্পৃক্ত করলেন এবং এই শিক্ষার্থীদেরকে, তাদের যে উদ্দীপনা, তাদের যে আন্দোলন, সেটাকে আপনি আপনার জায়গা থেকে, শিক্ষকের জায়গা থেকে আপনি কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চান, যদি একটু বলেন আমার সাথে। ধন্যবাদ জানাই এনএসইউ টিভিকে আমাদেরকে আমাদের কথা শোনার জন্য। আমরা যারা ছিলাম আমাদের অভিজ্ঞতাটা আমরা শেয়ার করতে পারছি। আসলে আমি আমার জায়গা থেকে বলি, কোটা আন্দোলন যখন হচ্ছিল, কোটা আন্দোলনের শুরুর দিকে আসলে আমার ব্যক্তিগত নজর অতটা ছিল না, কারণ আমরা নিজেরা কোটার মাধ্যমে যেই চাকরিগুলোতে মানুষজন যেতে চায় সেই ব্যাপারে আমাদের আগ্রহ আগাগোড়াই কম ছিল। আমরা যাদেরকে পড়ে, আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, আমরা নর্থ সাউথ কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাদেরকে পড়াই তাদের সবার যে কোটার মুখী যেই চাওয়াটা, এটা সম্ভবত ছিল না। এই কারণে বলতে পারেন যে তখন এই শুরুর দিকের আন্দোলনের দিকে আমাদের অত নজর ছিল না। আমার ব্যক্তিগতভাবে আমার নজরটা ছিল না তখন। একই সাথে আমার যদি মেমোরি বিট্রে না করে, তখন আমাদের একদম লিডিং পুলিশ অফিসার বলেন, তারপর সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, এইগুলি নিয়েই আমার যতটুকু মনে আছে যে আমরা ওয়ারিড ছিলাম, বদার ছিলাম যে কি হবে এর মধ্যে, এই চাকরিগুলিতে যারা যেতে চাচ্ছে এরা কিভাবে ইন্সপায়ার করতে পারবে এই চাকরির জন্য। এগুলি নিয়ে আমাদের হয়তো কিছুটা ইন্টারেস্ট থাকলেও থেকে থাকতে পারে ওই টাইমে। এর মধ্যে একদিন খবরে দেখলাম নাকি সোশ্যাল মিডিয়াতে, আমি অত সোশ্যাল মিডিয়া ফলো করি না, তো আমার স্ত্রী আমাকে দেখালো যে আবু সাঈদের ওই ঘটনাটা। আমি প্রথমে বুঝতেই পারি নাই যে ওটা একটা সত্যিকার ঘটনা যে ধরা পড়েছে। আমি না অনেকবার দেখেছি, অনেক মানুষই আসলে এটা বিশ্বাস করে না যে এইভাবে কিভাবে সম্ভব, এটা আমি ধরতেই পারি নাই। তারপর আমি বারবার আমার স্ত্রীকে বললাম যে আসলে দেখি কত আজগুবি জিনিসপত্র, পুরনো ভিডিও, অমুক তমুক মিডিয়াতে ঘোরাঘুরি, আসলে সত্যি কিনা, এটা হয়েছে কিনা। এরপর যখন বুঝলাম এটা সত্যিকার একটা ঘটনা, সয়লাভ হয়ে গেল। তো এরপর যখন দেখলাম যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী যখন কালো শাড়ি পরে এসে উনি টিভিতে কথা বললেন এবং তার দলের ছেলেপেলেদের মৃত্যুর কথা বললেন, একবারও আবু সাঈদের কথা বললেন না, তখন না আমি, আমার স্ত্রী, আমরা নিতে পারি নাই যে এটা কিভাবে সম্ভব। মানে মুক্তিযুদ্ধের চেতনার সাথে তো এটা যায় না, এটা তো সবার জন্য মুক্তিযুদ্ধ, আপনি নৈতিকভাবেই গ্রহণ করতে পারেন, তাই না? আর মানে এত বারবার এই শব্দটা আমাদের উচ্চারণ করে কথায় কাজে না মিল রেখে এটা এত প্রশ্নবিদ্ধ করা হয়েছে, মানে আমি খুবই ডিস্টার্ব হয়ে গেছে ওই দিন রাতে। এরপর দিন আমার মনে আছে, এটা ছিল বৃহস্পতিবার, 18 তারিখ। তো আমার ছেলে, আমরা ঘুমোতে গেছি, আমার ছেলে এসে বলছে যে, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, সে তার বন্ধুদের সাথে পরের দিন নামবে
এবং বিএনএস সেন্টারে আমরা উত্তরায় 7 নম্বরে থাকি, বিএনএস সেন্টারে নামবে। কিন্তু ওর যেই মেইন ফ্রেন্ডসদের ক্রাউড ওদের সাথে না, এরা খেলাধুলা করে, ফান গেম খেলে, ওই যে ডিসকর্ডে গেম খেলে, মুভি দেখে, হয়তো আপনার মুভি দেখতে যায়, এত দূর ওদের হচ্ছে গণ্ডি। হ্যাঁ, কিন্তু যেই সার্কেলের সাথে যেতে চায় ওই সার্কেল আবার অনেক বেশি আপনার অ্যাডভেঞ্চারাস, মানে ও ওইখানকার রেগুলার না। তা আমি তখন বললাম যে ও তো ওদের সাথে পেস রাখতে পারবে না। হ্যাঁ, যে আমি বললাম বাবা তুমি ওদের সাথে পেস রাখতে পারবে না। হ্যাঁ, তো যারা যাবে ওইখানে তুমি ওদের সাথে পেস রাখতে, তোমার গ্রুপের সাথে গেলে আমি নির্ভর থাকতাম না, তাহলে আমিও তোমার সাথে যাব। বিং এ টিনেজার, ও তো আমাকে সহ্য করতে পারবে না, মানে ও তো মানে বন্ধুদের কাছে হাসির পাত্র, যে বাবাকে নিয়ে আসছে, সে তো যাবেই না। তখন এই নিয়ে আমরা ঘুমোতে গেলাম। সকালবেলা তো একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, বুলেটের আওয়াজ, কারণ আমাদের বাসা আজমপুর বাস স্ট্যান্ডের খুব কাছে একটা 15 তলা বিল্ডিং, ইটস এ স্ট্যান্ড অ্যালোন টাওয়ার। তো সব শোনা যায়, সব দেখা যায়। আমাদের কাছেই উত্তরা পূর্ব থানা, সো এবং একটু পরেই র্যাবের এক যে অফিস, সো বিএনএস থেকে সব আসছে আর গোলাগুলি হচ্ছে। তো আগের রাতে আবু সাঈদের ওটা দেখে, প্রধানমন্ত্রীর ওই নাটকটা দেখে এমনি খুব আমরা ডিস্টার্ব ছিলাম। তারপরে মনে হয়েছে না, আমার নামতে হবে, আমার বাচ্চার বয়সী ছেলে পেলে মারা যাচ্ছে। তখন এই আওয়াজে আমাদের তখন আর নিজেদেরকে আটকাতে পারিনি, আমি আমার স্ত্রী আমরা দুজন নেমে গেছি। এবং পরে আমরা বুঝতে পারলাম, আমরা নামি 12টার দিকে মেইন রোডে সব স্টুডেন্টদের সাথে থানা পর্যন্ত যাচ্ছি। তখন না আমার যে আর বছরখানেক পর আমার 50 হবে, আমার তখন মনে হয় নাই যে আমার ওয়াইফের আমাদের আমরা মানে ওদের সাথে মানে এবং সব তো বাচ্চা কাচ্চা, অনেকেই এটাকে কোয়েশ্চেন করার চেষ্টা করেছে এটা বাইরের লোক কিনা, কিন্তু আমি যতক্ষণ ছিলাম ধরেন 95% স্টুডেন্ট। এবং আমার বাসার নিচে অনেকে এসে জ্বর হচ্ছিল, তো আমার বাসাও তো সিকিউরিটি কনসার্ন, অনেককে দেখে আমি বললাম যে দেখি আইডি দেখি। হ্যাঁ, আর আমাদের বিল্ডিংয়ের 28টা ফ্ল্যাট সবাই লক করে দিচ্ছে যাতে বাইরের কেউ ঢুকতে না পারে, সিকিউরিটি কনসার্ন। তো আমি আবার অনেকে শেল্টারও নিচ্ছে, আমি যাদেরকেই শেল্টার দিচ্ছিলাম আইডি দেখে দিচ্ছিলাম। এবং সবই স্কুল কলেজের, তখন ছিল আপনার শান্ত মরিয়াম, গাজীপুর পলিটেকনিকের, তারপরে বিজেএমই, অনেক রাজুকের কাউকে দেখিনি কিন্তু ছিল ওরা। স্যার আমি আপনার কাছে আবার আসতেছি, আমি একটু আপার কাছে আসি। এই স্যার যেটি বললেন, আসলে শুরুর দিকে কিন্তু দেখা গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা ইয়ে ছিল, এবং মানুষ কিন্তু মনে করছিল যে আন্দোলনটা যেন ওদেরই, তখন কোটার বিষয়টা ছিল, এবং একটা ধারণা, বদ্ধমূল ধারণা, বিশেষ করে নর্থ সাউথ বা ব্র্যাক এরা তো এত বেশি ইন্টারেস্টেড না। স্যার যেটি বলছেন, উনি আসলে মূলত হাজব্যান্ড ওয়াইফ, তারা আসলে সাইদের ঘটনা পরবর্তীতে নিজেদেরকে আর রেজিস্ট করতে পারেনি, এবং তারা আসলে মুভমেন্টে গেছে। আমি যদি আপনার কাছে আসতে চাই যে আপনি আসলে আপনার ব্যাকগ্রাউন্ডটা কী ছিল, আপনি কখন নিজে থেকে আসলে মানে এই শিক্ষার্থীদের পাশে থাকা শুরু করলেন এবং তাদের সাথে আন্দোলন করা শুরু করলেন, এবং আপনার অভিজ্ঞতাটা কি? আমি আসলে দেশে ছিলাম না, আমি দেশে ফিরেছি হচ্ছে 16 তারিখ সকাল, একদম ভোরে 16 তারিখ সকালে আমি আসলাম। প্রায় 1 মাস পরে আমি ছুটি, আমাদের যে বন্ধ ছিল সেমেস্টারের, 16 তারিখে ফিরলাম, জেট ল্যাগ অ্যান্ড অল দ্যাট। 16 তারিখ রাত্রি 11টার সময়, আমি থাকি বসুন্ধরায়, কালের কণ্ঠ অফিস যে ইস্ট ওয়েস্ট মিডিয়া, ওটার খুব কাছাকাছি। তো 16 তারিখ তখন আমি শুনছি, আমি পড়ছি, আই এম ফলোয়িং দ্য মুভমেন্ট অন নিউজ পেপার। কিন্তু তখন আমি আপনার 16 তারিখ রাত্রেবেলা আমি দেখলাম যে ছাত্রদের একটা বিশাল মিছিল আপনার নর্থ সাউথ 8 নাম্বার গেট হতে ওই ইস্ট ওয়েস্ট মিডিয়ার সামনে ওরা যেয়ে দাঁড়ালো। তো আমি এসএস ক্লাবের অ্যাডভাইজার, আপনারা জানেন, বড় ক্লাব, অনেক ছাত্রছাত্রী। তো আমি নিচে নামলাম, একাই নামলাম, নেমে দেখি আমার ছাত্রছাত্রীরা আছে। আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কি প্ল্যান, মানে কতক্ষণ থাকবা, বেশিক্ষণ থেকো না, এগুলো বললাম টললাম, বলে আমি উঠে গেলাম। এবং তখন আমি বুঝতে পারলাম যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নাও দে আর ইনভেস্টেড ইনটু দিস। একটু যদি ব্যাকগ্রাউন্ডে যাই, আমার লেখা আছে এই ব্যাপারে, আগে লিখেছি আমি, যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটির সংখ্যা এবং ছাত্র সংখ্যা এখন আসলে সিগনিফিকেন্টলি, অন্তত ঢাকা শহরে অনেক বেশি, এবং যেই ডেমোগ্রাফিক ধরেন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা নেয়, মধ্যবিত্ত যারা, ওই
ওইটার একটা বিশাল অংশের ছেলেমেয়েরা কিন্তু এখন প্রাইভেটে পড়ে, কারণ রাষ্ট্র আমাদের ছাত্রদেরকে সেই সুযোগ দেয়নি যে তারা সবাই, বা দিতে পারেনি, আমাদের দরিদ্র দেশ যাই হোক। তো আমাদের যে ছেলেমেয়েরা আসলে এই আন্দোলন সংগ্রামের মানে অগ্রমুখী ভূমিকা নিয়েছে, তারা প্রাইভেট ইউনিভার্সিটির এই ইতিহাস আমরা আসলে ভ্যাট আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি। এবং যেটা আমি এই ওদের আমি একটু আমার 16 তারিখ গেল, তো 17 তারিখে আমি এবং আমার কলিগ আমরা শুনলাম যে আপনার বসুন্ধরা গেটে ছেলেমেয়েরা অর্গানাইজ করছে। তো আমরা দেখতে গেলাম, আমার কলিগ লামিয়া ইফতেখার আমরা দেখতে গেলাম, কারণ আমরা 18তেও গিয়েছিলাম, কারণ আমরা ভ্যাট মুভমেন্টেও গিয়েছিলাম, কোনো মোটিভ থেকে না, জাস্ট দেখার জন্য যে ছেলে মেয়ে সেফ আছে কিনা, ওরা কি করছে, মানে ওই জায়গাটা থেকে কোনো জাস্ট এটা একজন শিক্ষক হিসাবে আমাদেরকে দেখলে ওরা অনেক সাহস পায়, উৎসাহ পায়, ওই সব জায়গা থেকে আর কি। এর বেশি কোনো কিছু আমি আসলে ভাবছিলামও না। তো আমি ওখানে যেটা রিয়ালাইজ করলাম সেটা হচ্ছে যে ওই যে মহাভারতের একটা কথা আছে না, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে, এইটা আমি আসলে রিয়ালাইজ করলাম 17 তারিখ। মানে 17 তারিখ, কারণ অনেক সংখ্যক ছেলে মেয়ে তারা বিভিন্ন এই বসুন্ধরাতে প্রধানত প্রাইভেট ইউনিভার্সিটি জমায়েত করেছিল। সেখানে আমাদের ছেলেমেয়েরা আছে, এনএসইউ এর আইইউবি আছে, এআইইউবি আছে, ড্যাফোডিল আছে, ঢাকা ইন্টারন্যাশনাল আছে, রাজুক কলেজ আছে, কুর্মিটোলা গার্লসের মেয়েরা আছে, ভিকারনেসা গার্লসের মেয়েরা আছে। মানে দিস ওয়াজ আ ভেরি বিগ রাইট। সো তখন আসলে আমরা যখন ছেলেমেয়েদের সাথে কথা বলছি, যারা নেতৃত্বে ছিল, সবচেয়ে বড় কথা, তারা এত সুন্দর করে পলিটিক্যাল ম্যাচুরিটি দেখিয়ে তারা জিনিসটাকে ম্যানেজ করছে। আমি দুইজনের সঙ্গে কথা বললাম, বলে বুঝলাম যে এরাই আসলে সড়ক আন্দোলনের সময় 8-এ পড়তো, 9-এ পড়তো। সো এদের এইটা দিস ওয়াজ আ সারপ্রাইজ যে এই ছেলে মেয়েগুলো আসলে ইউনিভার্সিটিতে উঠে আরও পরিণত অ্যাক্টিভিস্টে পরিণত হচ্ছে, এবং একটা যদিও খুবই সেন্ট্রালি অর্গানাইজ তখন ওই আন্দোলনটা না, বাট তারা তাদের জায়গা ধরে রাখার যেই আপনার সাহস, সেটা তারা দেখাচ্ছে। দ্যাট কমিটমেন্ট, মানে ছাত্রদের যে কমিটমেন্ট ছিল, আবু সাঈদের ইমেজটা আসলে একটা টিপিং পয়েন্ট ছিল আমাদের এই পুরো আন্দোলনের। আবু সাঈদ যখন এরকম করে বুক চিতিয়ে মানে রাষ্ট্রীয় সন্ত্রাসের সামনে দাঁড়িয়ে যায়, তখন আসলে আমাদের ছেলেপেলেরা ভয় পাওয়াটা ছেড়ে দিল আসলে। এবং সেটা শুধুমাত্র কলেজ বা স্কুলের ছেলেপেলে না, যাদেরকে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তথাকথিত প্রিভিলেজ স্পেসের ছেলে মেয়ে বলি, তারাই আসলে এটার সবচেয়ে বড় সেনানি হয়ে উঠলো আর কি। সো এইটা দ্যাটস আ ভেরি ইন্সপায়ারিং মোমেন্ট। আই এম জাস্ট অনার্ড টু সি মাই স্টুডেন্টস গ্রো লাইক দ্যাট। আমার আসলে এইটাই, কোনো চিন্তা বা কিছু থেকেই না, জাস্ট ওদের পাশে থাকা এবং নিজেকে আসলে সমৃদ্ধ করা ওদের শক্তিতে, এটাই। আমি আবার আসছি আপনার কাছে। আমি যতদূর জানি যে আপনি বেশ কিছু শিক্ষার্থীকে রক্ষা করার সময় পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন, তো সেইটা যদি একটু সংক্ষেপে বলেন। ওদের গার্জিয়ান হিসেবে পাশে থাকার জন্য ছিলাম। আমাদের কোনো ওরা যেরকম পরিবর্তন চাচ্ছিল, কাউকে কোনো এন্টিটিকে পরিবর্তন হওয়ার জন্য না, ওদের যে একটা দাবি সঠিক, ওই দাবি আদায় করার ওদের রাইট আছে, এইটাই আমরা ওদের শিখাই। আমি নিউজ পেপারে আমাকে যখন জিজ্ঞেস করেছি তাই বলেছিলাম যে আমরা তোদেরকে ন্যায় অন্যায় শিখাই। তো এখন একটা ন্যায়ের পথে দাঁড়িয়েছে, তো এখন যদি না দাঁড়াই তাহলে তো বলেন প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ, সেটা তো হয় না। আর আমরা থাকাতে ওরা যতটা তৃপ্তি শক্তি পেয়েছিল আমরা থাকাতে, হ্যাঁ, আমি আসলে নর্থ সাউথে, আমি একটু আগে যেটা বলছিলাম যে আমি তো আমার এলাকায় তখন ইনভলভ হয়েছিলাম। তারপর যখন আমাদের স্টুডেন্টদেরকে তুলে নিয়ে গেল, তখন তো আর বসে থাকা যাবে না এলাকা ভিত্তিক। আমরা সবাই এখানে এসে দাঁড়ালাম, এবং এইটা জানার পর ওদের যে একটা মানে শক্তিটা বেড়ে গেল। শক্তি আমরা কিছুই বাড়ানোর ক্ষমতা রাখি না, কিন্তু ওদের যে উজ্জীবিত করে যে তৃপ্তি, তাদের বাবা মারা, তাদের শিক্ষকরা সাথে আছে, তো আমরা তো অভিভাবকরাও ততদিনে চলে আসছে। জি জি চলে আসছে। তো এরই ধারাবাহিকতায় আমরা তো সব দিনই ছিলাম। তো যেদিন 5 তারিখ যেদিন লং মার্চ ছিল, তো কারফিউর জন্য তো আসা যাচ্ছিল না, তো আমি, আমার ওয়াইফ আর আমার ছেলে, আমি বোধহয় সৌমিকে বলেছিলাম যে এই এভার কেয়ারের পুরনো এক্সরের ফাইল আর ডাক্তারের ফাইল নিয়ে আমরা এসছি, যাতে যখন জিজ্ঞেস করবে ওরা আমাদের ঢুকতে দিয়েছে যে
একটা ফ্যামিলি, বাবা মা ছেলে এসছে, টিনেজার ছেলে। আমরা তারপর নর্থ সাউথে গাড়ি পার্ক করে দাঁড়ালাম স্টুডেন্টদের সাথে। তো আমরা ওয়েট করছিলাম যে একটা ক্রিটিক্যাল মাস তৈরি হোক, তারপর না, কারণ 1 নম্বর গেটে তো আপনার ওদের হামভিগুলি রাখা, তার কাটার, ওইখানে তো যাওয়ার প্রশ্নই আসে না। তো আমাদের ছেলেমেয়েরা আন্দোলনকারীরা এখানে স্লোগান দিচ্ছিল। তো আমি ছিলাম, আমাদের ওই যে আমি যার কথা বললাম অনেক, আমাদের সালেহ আহমেদ অনেক, আমার আর্কিটেকচার কলিগ, উনি ওনার ওয়াইফকে নিয়েছিল, আমি আমার ওয়াইফ ছেলেকে নিয়েছিলাম, আরেকজন ইংলিশের তামোহা সিদ্দিকী। তামোহা, দেখেন মানে সবাই চেষ্টা করেছে আসলে। মিস তামোহা উনি উত্তরা থেকে আপনার মিরপুরে গেছে, আমাদের যে স্লোগান কোন আপনারা ইউটিউবে দেখেছেন নর্থসাউথে, ওকে নিয়ে এসছে সিএনজিতে করে, আমাদের সামনেই নামলো। তো এই যে সবার যে চেষ্টা, যে যেখান থেকে পারছে, তো আমরা এরকম গ্রুপ অফ টিচার্স আমরা এখানে ছিলাম, আর স্টুডেন্টরা ওদের স্লোগান তুলছিল। তখন পুলিশরা লাইন ধরে আসছে উত্তর দিক থেকে আমাদের 1 নম্বর গেটের দিকে। তখন আমাদের সমন্বয়করা বললো যে আমাদের সম্মানিত শিক্ষকদেরকে আমাদের সামনে থাকার জন্য অনুরোধ করছি। তখন আমি বিং সিনিয়র, আর আগেও এই একই সেট অফ পুলিশ অফিসারদের সাথে আমাদের শুক্রবারেও কথা হয়েছিল, আমি তাদেরকে চিনি। তা আমি এগিয়ে গেলাম, স্টুডেন্টদের সামনেই ছিলাম। তো আপনি যে বললেন যে কেমন মুহূর্ত, আমি জানি না এটা রাইট ওয়ার্ড কিনা, মেটাফোর, আমি শর্মিয়া থেকে বলছিলাম যে মনে হচ্ছিল কি, যখন আমাকে দেখলো আমি হাসি মুখে কথা বলতে গেলাম, কারণ এর আগের শুক্রবার আমাদের কমিউনিকেশনটা স্মুথ ছিল। হ্যাঁ, তো আমার ওই কনফিডেন্স থেকে কথা বলতে গেলাম। আমার দুঃখ লাগলো যে ইট ওয়াজ লেড বাই অ্যান এডিসি, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার, বিসিএস দেওয়া একজন পুলিশ অফিসার, আমাদের ট্যাক্সের টাকায় তাদের ট্রেনিং হয়, হ্যাঁ, এবং আমাদের ছেলেপেলেগুলি ওই পজিশনে যাওয়ার জন্যই কিন্তু আন্দোলন শুরু, তাই না? উনি যেইভাবে অ্যাটাক করলো, আমার মনে হচ্ছিল যে সিনেমায় দেখায় যে মানে ভিলেনদের সর্দার 10-12টা কালো ব্লাড হাউন্ড ছেড়ে দেয়, ঠিক সেম ভাবে অ্যাটাকটা করলো। তো আপনার হ্যাঁ, আমি তো বলতেছি আমি ফ্যাকাল্টি, কারণ আমি ভাবলাম যে ফ্যাকাল্টিকে একটু শ্রদ্ধা করবে এই ফাঁকে যদি আমার ছেলেমেয়েরা দেয়াল টপকে ভিতরে যেতে পারে। তো তখন তো এরকম মোটা পাইপ, লোহার পাইপ, তারপর ওদের যে গজাল কাঠ থাকে, সমানে মানে আপনার মুহুর্মুহু আপনার পিটানো শুরু করলো। বিং বিল্ড, আমি বহু বছর ধরে ওয়ার্কআউট করি, আমার ওইটা অসুবিধা হয়নি, কিন্তু আমার খুব অপমান লাগতেছিল যে আমার স্টুডেন্টদের সামনে আমাকে পিটাইতেছে। তারপর আপনার আমাদের একটা ছেলের কথা আমার মনে আছে, আমার এত অসহায় লাগছিল যে আমাদের গেটের মধ্যে তো যে স্কোয়ার শেপ, ক্রস শেপ, স্কোয়ার শেপের মধ্যে ছেলেটা, শুকনো একটা ছেলে, ও গা গলিয়ে দিয়েছে যে মানে ভিতরে ঢুকবে, কারণ আমাদের গেট তো বন্ধ ছিল। হ্যাঁ, আমি জানি না অনেকে কি পকেট গেটটা দিয়ে ঢুকেছে কিনা। তো আপনার ওই ছেলেটার অর্ধেক তো, সে তো পুরোটা স্লাইড করে ভিতরে ঢুকতে, ওকে মারছে, আমাদেরকে মারছে, আর আমি দেখছিলাম যে সবাই দেয়াল টপকে ঢুকছে। তারপরে বুঝলাম যে এদেরকে আসলে শিক্ষক বলে লাভ নাই। আর একই সাথে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, মানে একটা বিভৎস পরিবেশ তৈরি। তারপর তো আমিও লাফিয়ে ভিতরে ঢুকলাম। তো আর ভিতরে ঢুকে আমি দেখলাম যে ছিল, হ্যাঁ, আমি আমার ওয়াইফ, আর তখন ওই মুহূর্তে না কারো কথা মনে ছিল না, আমার ভিতরে ঢুকে দেখি আমার ওয়াইফ ভিডিও করতেছে, কারণ তার ছিল যে হ্যাঁ ক্যাপচার করার, কারণ ওই যে আল জাজিরা অনেকে বোধহয় চাচ্ছিল যে মোমেন্টসগুলি যাতে দেয়। তো ওইটা একদম শুটিং রেঞ্জের মধ্যে ছিল। আমি তো হয়ে গেলাম যে আমার এখন ভিডিও লাগবে, আমরা ভিতরে যাই। তারপরে ভিতরে গিয়ে তো রক্তাক্ত অবস্থা আমাদের মানে স্টুডেন্টরা, আর আমার স্টুডেন্টরা তখন খেপে গেছে যে স্যার আপনার গায়ে হাত তুললো, আপনার সিকিউরিটি অফিসারদেরকে বলেন আর্মসগুলি আমাদের দিতে, ওদেরকে একদম মেরে ফেলবো। এটা তো ধরেন ইমোশনের ব্যাপার, তাই না? কিন্তু ওদের যে রাগ, কারণ আমি আপনাদের বলেছিলাম যে সন্তানের সামনে বাবার গায়ে হাত তুললে, তাই না, ওরা তো মাথা ঠিক থাকবে না ওদের। তো ওই মুহূর্তে কোনোভাবে করে আমরা তখন, আর এত মানে একটা ভয়াবহ সিচুয়েশন তৈরি করা, আমাদের ক্যাম্পাসের ভিতরে তো ফেলছিল নিশ্চয়ই, ধোঁয়া, সবুজ ধোঁয়া, ঝাঁঝালো গন্ধ, যেটা এইসব সিচুয়েশনে কমন। এর মধ্যে আপনার ওদেরকে সেবা শুশ্রূষা করা, এবার খুবই বাজে অবস্থা। কিন্তু আমরা 14 জন মতো 3 শিফটে এভার কেয়ারে নিয়ে গেলাম। আমি এভার কেয়ারের কাছে খুবই কৃতজ্ঞ, ওরা আমাদের কোনো সাপোর্ট দিয়েছে এবং কোনো কিছুর পেমেন্ট ওরা নেয়নি। ইনফ্যাক্ট এভার কেয়ার আমাদের কোনো ছেলে মেয়েদের নামের ডকুমেন্টেশনও করেনি, কারণ 2018 সালে যেটা হয়েছিল যে ছাত্ররা যারা প্রাথমিক চিকিৎসা নিতে তৎকালীন অ্যাপোলো হাসপাতালে গিয়েছিল, পরবর্তীতে পুলিশ তাদের নাম ধরে ধরে
তাদের উপরে নানা রকম মানে মামলা হামলা বা ভয় ভীতি দেখানো, টাকা পয়সা নেওয়া, এগুলো করেছিল। ফলে এভারকেয়ারের এবারের সাপোর্টটা আসলে খুব ভালো ছিল আমাদের। তো আমরা পরবর্তীতে তাদের কাছে যে ধন্যবাদ দিয়েছি, টাকা তো নেয়নি, বরং তারা আমাদের ওই মানে দে ওয়ার প্রিপেয়ার্ড টু ডিল উইথ দি আপনার কাছে যেটি যাদের স্যারের যেরকম একটা দুর্বিষহ একটা অভিজ্ঞতা, আপনি এরকম কোনো দুর্বিষহ কোনো মোমেন্টে আসলে পুরো সময়টাই দুর্বিষহ, এটা ছাড়া আমার কিছু বলার নাই। মানে সাইফুল ভাই যেটা বলছিলেন যে ছাত্রদেরকে যেদিন তুলে নিয়ে যায় গেটের সামনে থেকে, তো আপনাকে তো বললাম যে আমি 1 মাস পরে প্রায় দেশে ফিরেছিলাম। তো আমি আসলে ওই দিন ক্যাম্পাসে এসেছিলাম অফিস ঠিকঠাক করতে, সেমেস্টারের প্রিপারেশন নেওয়ার জন্য। আমি বুঝতে পারছিলাম যে আসলে এটা বোধহয় 29 তারিখে, সম্ভবত 29শে জুলাই, তখন কারফিউ চলছে। বাট আমি যেহেতু খুব কাছে থাকি, আমি চলে আসছি, হাঁটতে হাঁটতে চলে আসছি। এসে আমার অফিস গুছাচ্ছি, সেমেস্টারের জন্য প্রিপারেশন নিচ্ছি। নেওয়ার পরে আমি আসলে, আমাদের বন্ধু আছে, আপনাদের কলিগ একজন আপনাদের ডিপার্টমেন্টের, ওনার হাজবেন্ড হচ্ছে আইইউবিতে কাজ করেন। তো আমরা একসাথে হেঁটে যাচ্ছিলাম আইইউবির দিকে। তো আমি তখন ওই দিন ওইখানে ছাত্রদের অর্গানাইজ করার কথা ছিল, বাট কোনো একটা কারণে তারা পুলিশের উপস্থিতি আঁচ করে বা যেটা হোক সেটা তারা করেনি। তো আমি যখন হেঁটে যাচ্ছি তখন ওই 8 নম্বর গেটের সামনে প্রচুর এপিসি, পুলিশ ইত্যাদি ইত্যাদি আছে। বাট আমরা তো মানে মালা পরা, সো আই গেস দে উড নো। আমরা হেঁটে যাচ্ছি আইইউবির দিকে, তখন আমি হঠাৎ নোটিস করলাম যে প্রিজন ভ্যানের থেকে আমাকে ছাত্ররা ডাকছে, মিস 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 করে চিৎকার করে, যেহেতু মালা দেখছে। তো আমি পুলিশকে যেয়ে বললাম যে আপনি ওদেরকে কেন ধরছেন, মানে এরা কারা, আপনারা কেন ধরছেন এদেরকে। পুলিশ অত্যন্ত দুর্ব্যবহার করে তৌফিক ভাই, মানে আমাকে এমনও বলে যে আমি নাকি আপনার ছাত্রদেরকে উস্কানি দিচ্ছি কি না, ওরা আমি কি শিক্ষক নামধারী একজন মহিলা এসে এখানে উস্কানি দিচ্ছে ছাত্রদের। আমি বললাম যে ভাই আমি শিক্ষক নামধারী না, আমি ওদের টিচার, আই নিড টু নো যে ওদেরকে আপনি কেন তুলেছেন, কোথায় যাচ্ছে ওরা, অ্যাটলিস্ট আই নিড দ্য লিস্ট অফ দ্য নেমস। তখন তো যে দুর্ব্যবহার, মানে সবাই করেছে দুর্ব্যবহার সেটা বলবো না, ধরেন পুলিশের গাড়িতে বেশিরভাগই আমাকে বলছিল যে হ্যাঁ ম্যাডাম এখান থেকে ছাত্র এসে, তখন আমি বললাম যে একজন পুলিশ অফিসার খুব মারমুখী ছিলেন আর কি, আমার নামটা খেয়াল নাই দেখিনি, মারমুখী ছিলেন উনি, আমার সাথে এসে খুবই বাজে ব্যবহার করলেন, মানে অলমোস্ট ধাক্কাধাক্কি সিচুয়েশন। তা আমি কোনো পাত্তা দিইনি, ওনাকে ভয় পাইনি। আমি বললাম যে আপনি আমার ছাত্র তুলছেন, আপনার নাম বলতে হবে আমাকে, কেন তুলছেন আপনি ওদেরকে, আমাকে আপনি জানান। তখন সে বলল যে আপনারা কি নাশকতার উস্কানি দেন। আমি বললাম ওরা কি নাশকতা করছে, ওদেরকে নাশকতার জন্য ধরছেন, তাহলে এখানে নাশকতা করছে ওরা, যদি করে তাহলে ঠিক আছে আপনি আমাকে বলেন কি নাশকতা করছে ওরা। এদিক থেকে ছাত্ররা তো ডাকাডাকি করতেছে, তো আমি তারপরে আপনার প্রিজন ভ্যানের সামনে যেয়ে ওদেরকে বললাম বাবা তোমাদের নামগুলো অন্তত বলো, যাতে করে আমরা ইউনিভার্সিটিতে জানাতে পারি, অথবা ওদের প্যারেন্টসকে তো জানাতে হবে, মানে 10-12টা ছাত্র তুলে নিয়ে যাচ্ছে, এটা কী ধরনের কথা। আমি আসলে ওই দিনে আসলে খুবই ট্রমাটাইজড হয়ে গেছিলাম, কারণ এইটা তো আসলে আমরা দেখিনি কখনো, আমাদের অভিজ্ঞতা ইয়েতে তো এগুলো পড়ে না। আমাদের বাচ্চাদেরকে তো আমরা হাইয়েস্ট প্রোটেকশন দিয়ে রাখার চেষ্টা করি, নর্থ সাউথে ওরা আমাদের কাছে এত টাকা দিয়ে পাঠায় বাপ মা যাতে করে ওরা নিরাপদ থাকে, পাবলিকে পলিটিক্স এটা সেটা, আমরা তো আসলে এটাই আমাদের মানে কমিটমেন্ট এই ইনস্টিটিউশনে, যে আমাদের ছাত্ররা আমাদের কাছে নিরাপদ থাকবে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা তো সেটা নেই। তো আমি আসলে ওই দিন খুবই মানে ট্রমাটাইজড হয়ে গেলাম। তারপরে 2-3 জনের নাম নিতে পারলাম, নাম নিয়ে আমি সঙ্গে সঙ্গে ভাটারা থানায় আমার কন্ট্যাক্ট ছিল, ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই আমার এরকম ছাত্র নিয়ে গেছে, এরকম তুলে নিয়ে গেছে, ওটা কোথায় নিয়েছে, ওদেরকে আপনাদের থানায় নিয়েছে কিনা। ভাটারা থানা যার সাথে কথা বলছিলেন উনি বললো যে ম্যাডাম আমি তো অফিসে নাই, আপনি অমুক নাম্বারে ফোন করেন, বলে আরেকটা নাম্বার দিল, ওই নাম্বারে ফোন করলাম, উনি আমাকে আরেকটা নাম্বার দিল, 3-4টা নাম্বার ঘোরার পরে আমাকে একজন বললো যে আপনি কেন ফোন করছেন, আপনি কি প্রক্টর। আমি বললাম না আমি প্রক্টর না, বাট আমি আমি জানতে চাই আমার কয়জন ছাত্রকে ধরছেন, নামের তালিকা আমার লাগবে। সো এনিওয়ে দ্যাট ওয়াজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট ডে ফর মি। ওই দিনই এসে আমরা আসলে সাইফুল ভাই এবং আরও কিছু মানে সমমনা শিক্ষকদের সাথে বসে আমরা ডিসিশন নিলাম যে আমাদের আসলে রাস্তায় যেতে হবে, আমাদের আসলে আমাদের বাচ্চা কাচ্চাকে আমাদের চোখের সামনে তুলে নিয়ে যাবে এবং আমরা সবাই সুন্দর এসি রুমে বসে থাকবো, এইটা আসলে করা যাবে না। এটার জন্য যা যা রিস্ক আছে সেই রিস্ক অ্যাসেসমেন্ট আমরা করে আমরা সবাই নেমেছি এবং তারপর থেকে আমরা আসলে আর থামিনি। আমি কনস্ট্যান্টলি ছেলেমেয়েদের সঙ্গে ছিলাম। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের যেই ছাত্রগুলোকে ধরা হয়েছে তারা সবাই মুক্তি পেয়েছে এবং তারা সুস্থ আছে সবাই। পরবর্তীতে বিভিন্ন সময় রেডের মাধ্যমে আমাদের কিছু ছাত্রকে ধরাধরি করা হয়েছিল, তাদের জন্য আইনি সহযোগিতা
নর্থ সাউথ থেকে দেওয়া হয়েছে, প্রক্টরস অফিস থেকে দেওয়া হয়েছে, আমরা ব্যক্তিগতভাবে দিয়েছি, ল ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়েছে। মানে এই সময়টাতে যখন আমাদের ছাত্রদেরকে নির্বিচারে তুলে নিয়ে যাচ্ছে, তখন আসলে আমার মনে হয় সব শিক্ষকই বিভিন্ন ক্যাপাসিটিতে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, অলমোস্ট সব শিক্ষক আই গেস। তো আমার জন্য ওটা সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা ছিল। আরেকটা খারাপ অভিজ্ঞতা ছিল যেটা সাইফুল ভাই বললেন 5 তারিখের অভিজ্ঞতাটা। সো 5 তারিখে সাইফুল ভাইরা যখন 11টার দিকে আপনার ক্যাম্পাসে, আমি প্রতিদিন এরকম 10টা, 10:30, 11টার মধ্যে ক্যাম্পাসে ঢুকে যাই এই আন্দোলন চলাকালীন সময়, কারণ মনে হয় যে থাকা দরকার প্রয়োজন অপ্রয়োজনে। তো আমি যখন রেডি হচ্ছি ক্যাম্পাসে আসার জন্য, তখন আমাকে আমার এক কলিগ ফোন দিলেন, যিনি থাকেন হচ্ছে এই নর্থ সাউথ অঞ্চলে, দিয়ে বললেন যে হেভি ব্লাস্ট অ্যান্ড ফায়ারিং ইন ফ্রন্ট অফ NSU, প্লিজ ইউজ কশন বিফোর ইউ গো। এইটা শুনে তো আমার সঙ্গে সঙ্গে মাথার পুরা, আমি যেটা করলাম, বৃষ্টি, ওদিন অনেক ঝুম বৃষ্টি পড়ছিল সাইফুল ভাই, আমি যেটা করলাম, আমি নর্থ সাউথের এই মালা পরে একটা ছাতা নিয়ে বের হয়ে গেলাম, রেডি টেডি হয়ে, যে যাক যা হবে হবে, যেতে তো হবেই। তো হাঁটতে হাঁটতে এসে আমি আইইউবির কলিগদের সাথে দেখা হলো, এই যে আপনার 6 নম্বর রোডের সামনে থেকে দেখা হলো। আমি তখন ফোন পাচ্ছি যে মেডিকেল সাপ্লাই, আমাদের এত ছাত্র ইনজিওর্ড যে আমাদের আওয়ার মেডিকেল টিম ইজ রানিং শর্ট অফ সাপ্লাই। তো আমি আইইউবির এক কলিগকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনাদের কাছে যদি মেডিকেল সাপ্লাই থাকে নর্থ সাউথে পাঠান, কারণ আপনাদের বাচ্চারা আমাদের এখানে। তো উনি আবার বললেন আমাকে যেটা পাঠিয়ে দিচ্ছি, চিন্তা করবেন না বলে আইইউবি থেকে আমাদের কিছু মেডিকেল সাপ্লাই দেওয়া হলো। ওইটা নিয়ে আমি ক্যাম্পাসে ঢুকলাম। ক্যাম্পাসে ঢুকে তো দেখি রীতিমতো যুদ্ধ অবস্থা, মানে প্রায় 1000 খানেক মানুষ অ্যাডমিনের ভিতরে, ধোঁয়া ময়লা, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতেছে। সামনে মেডিকেল যে একটা আউটপোস্ট করেছিল, ওখানে দেখলাম যে অনেক ছেলে মেয়ে আহত, গুলি, রাবার বুলেট, রক্ত। মেডিকেল সেন্টারে গেলাম, যে দেখলাম যে অ্যাডিকুয়েট, আমাদের তো আসলে উই আর নট প্রিপেয়ার্ড ফর ওয়ার সিচুয়েশন, ইউনো। তো তারপরে শুরু হলো ছাত্রদের নিয়ে হাসপাতালে যাওয়া। সাইফুল ভাই একদল নিয়ে গেলেন, পরে 2 দল নিয়ে আমি এবং আমাদের 2-1 সহকর্মী একসাথে করে আমরা গেলাম। এবং ওই কোঅর্ডিনেশনটাও খুব বিভৎস ছিল, কারণ আপনি দেখতেছেন যে আপনার ছাত্র বা ছাত্রী কাতরাচ্ছে টিয়ারে শুয়ে, আমার যথেষ্ট অ্যাম্বুলেন্স সাপোর্ট নাই, এবং ছাত্ররাও রেগে যাচ্ছে যে এতক্ষণ লাগে না। আমি ঠান্ডা করার চেষ্টা করছি, মানে ওইটা ধরেন আরেক ধরনের ট্যানজেন্টে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও মানে হোয়াট উড আই সে, আমি আসলে অত্যন্ত গ্রেটফুল যে নর্থ সাউথের ছাত্রদেরকে আমি দেখছি, ওরা শিক্ষকদের ব্যাপারে তারা খুবই 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 মানে কি বলবো, শ্রদ্ধাশীল। ওরা কথা শোনে, আমাদের বকাবকি শোনে। বাট সেকেন্ড রাউন্ডে যখন গুলি হচ্ছিল সাইফুল ভাই, আমার লাইফের একটা খুব ইমোশনাল অভিজ্ঞতা, আমি হয়তো এটা নিয়ে কখনো ভবিষ্যতে দীর্ঘ লিখবো। তো যখন আমরা শুনতেছি যে পুলিশ আবার আগাচ্ছে, ছেলেমেয়েরা তখন ভিতরে, এবং ওরা বের হবে পুলিশকে ফেস করার জন্য। তো আমি ওদেরকে আটকানোর চেষ্টা করলাম, বললাম যে তোমরা এখন বের হয়েও না, আমরা যাই। না, আপনি যেতে পারবেন না। আমি বললাম যে সি, ইউ ক্যানট বি মাই লাইন অফ ডিফেন্স, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ স্টে ব্যাক, আই উইল গো অ্যান্ড চেক। আমি এবং আমার সহকর্মী ছিলাম, ওরা সবাই মিলে আমাদেরকে বকা রীতিমতো, মানে মনে হচ্ছে বাবা মা আমাদের, না আপনি যাবেন না এরকম চিল্লি। আমি বলছি কথা কম বলো, ডোন্ট ডু দিস, আই এম ইউর ফ্যাকাল্টি। ইজ লাইক না, আপনি যেতে পারবেন না। খুব রাগ আর কি। তারপর যাই হোক, আমাদেরকে ওরা আটকাই দিল, একটা গ্রুপ আমাদেরকে ঘিরে, ওই আপনার অ্যাডমিন বিল্ডিংয়ে আমরা দাঁড়ায় আসছি। ওরা যাচ্ছে একের পর এক, বুঝছেন, মানে আমি জানি না আসলে 1971 কেমন ছিল। প্রত্যেকে যখন বের হচ্ছে তখন আমাকে সালাম করতেছে, হাক দিচ্ছে, মিস যাচ্ছি, মিস দোয়া করবেন মিস। ভাই আমি এখনো আমার চোখে পানি চলে আসতেছে, কারণ আই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দিস কিডস। এটা তো আমাদের সবাই, বুঝছেন না। দ্যাট ওয়াজ লাইক এ রিয়েলি মানে ইমোশনাল মোমেন্ট ফর মি। তারপরে তো ওরা গেল, তারপরে পরপর 2 দফা তাদের গোলাগুলি চালানো হলো। আমরা ভিতরে থাকতাম, মানে আমাদেরকে তো ওরা বেষ্টনী দিয়ে আটকে দিছে, কিছুতেই বের হতে দিবে না, ইনফ্যাক্ট অ্যাডমিনের সামনেও থাকতে দিবে না। তারপর ওরা আসতেছে একের পর এক, আমরা তো সাপোর্ট করছি। আমি 5 জন আহত ছাত্র নিয়ে 1টার দিকে গেলাম এভার কেয়ারে। তাদের মধ্যে কেউই আমাদের ছাত্র না। 2 জন হচ্ছে, একজন আইইউবির, 2 জন নোয়াখালী কোনো একটা কলেজের, একজন হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাট আমরা ওদেরকে নিয়ে গেছি, এবং 2টা ছেলে চোখে গুলি রাখছিল আমার সাথে যারা ছিল। ওই ছেলেটা আমি তো ওকে করতেছি যে বাবা ঠিক আছে, সমস্যা নাই, আমরা আছি। ও আমাকে বলছে মিস আমি নর্থ সাউথের না, আপনি তাই বলে মিস আমাকে ফেলে দিবেন না, আমি বাবা আমার এক ছেলে বলে সে কাঁদতেছে, তার চোখ দিয়ে পানি পড়তেছে, চোখ টোক পুরো মানে বন্ধ করে রাখছে ইয়ে দিয়ে, ব্যান্ডেজ দিয়ে। ভাই ইট ওয়াজ সাচ আ ডিফিকাল্ট মোমেন্ট, ইউনো। তারপরে কিছুক্ষণের মধ্যে আমরা শুনলাম যে
সরকারের পতন ঘটতেছে, মানে বা ঘটবে বা এরকম একটা প্রেডিকশন হচ্ছে, মানে I just thought, oh my God, I don't have to come back to university and see the kids getting fired, getting shot at. এইটাই আমার একমাত্র মনে হয়েছে যে, এবং আমি জানেন আমি তখন ওই সময়গুলোতে মনে কি হতো তৌফিক ভাই, আমার মনে হতো যে ক্লাবের মধ্যে যে পলিটিক্স, ছাত্রদের নিজেদের মধ্যে এটা এগুলো দরকার, নর্মালসি দরকার, কলিগদের কথাবার্তা, আড্ডা, মানে যেগুলো ধর নর্মাল সময় আমরা মনে করি যে না আমরা এসব থেকে দূরে থাকতে চাই, ইউনো, নিজেদের মধ্যে নানা রকম দ্বন্দ্ব, এটা হয়তো আমাদের প্রফেশনাল জীবনে, রাইট? বাট যেদিন আমি ছেলে মেয়েদের নিয়ে হাসপাতালে, সেদিন আমার মনে হচ্ছে যে আমার আসলে ওইটাই দরকার, যে ছেলেমেয়েরা গান করবে, প্র্যাকটিস করবে, আমি ওদেরকে বকা দিব, ইত্যাদি ইত্যাদি। সো মেনি ভেরি ডিফিকাল্ট মোমেন্টস, বাট হ্যাপিলি দে হ্যাভ কাম টু অ্যান এন্ড। সো অনেক ধন্যবাদ, আসলে ভালো লাগছে এবং আমি নিজেও আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। তো আপনারা দেখেছেন, শিক্ষার্থীরা থেকে শুরু করে সবাই আলটিমেটলি মানে একটা নতুন দেশ, নতুন স্বপ্ন, নতুন একটা প্রত্যয় নিয়ে আসছে। আমরা কথা বলছিলাম আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুজন সম্মানিত শিক্ষকের সাথে। আমরা আসলে দেখলাম আসলে কীরকম অভিজ্ঞতার অনুভূতির মধ্য দিয়ে, কীরকম ট্রমাটাইজেশনের মধ্য দিয়ে আসলে ছাত্র, শিক্ষক, জনতা গিয়েছে। এই যে আমাদের ছাত্র সমাজের এবং যারা শহীদ হয়েছে তাদের যে এই মহান আত্মত্যাগ, একটি দেশ, জননী জন্মভূমিশ্চ সর্বাদপি করিয়সী, মা মাটি আর মাতৃভূমি স্বর্গের থেকে অনেক বড়। আমরা বিশ্বাস করি, আমরা যারা এখানে শিক্ষক আছি, এই নতুন প্রজন্ম, এই জেনারেশন জি, তারা আসলে বাংলাদেশকে যেখানে নিয়ে যেতে চায়, আমার মনে হয় আমাদের স্বপ্নটাও তাদের সাথে একই রকম। আমরা আসলে প্রত্যাশা করছি এই সমস্ত ত্যাগের বিনিময়ে শ্রেণী বর্ণ বৈষম্যহীন বাংলাদেশ যেন গড়ে ওঠে, আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুস্থ সুন্দরভাবে স্বাভাবিকভাবে মুক্তির আস্বাদনে ঘুরে বেড়াতে পারে, কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে। হ্যাঁ, সেইরকম একটি দেশ সমাজ গঠনে সবাইকে আত্মনিয়োগ করতে হবে এবং আমরা সবাই যার যার জায়গা থেকে অনেস্টলি কাজ করি এবং চেষ্টা করি, তাহলেই কিন্তু হবে। রাতারাতি তো আর দেশটাকে পরিবর্তন করা যাবে না। এই জন্য আমাদের ধৈর্য, শক্তি, সামর্থ্য সব কিছু মিলিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা আবারও কোনো শিক্ষার্থী এবং শিক্ষকের কথা শুনবো, অভিজ্ঞতার কথা শুনবো। পরবর্তীতে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেশপ্রেমে নিজেকে নিয়োজিত করুন। ধন্যবাদ।